নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি কিন্তু আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে, গতকালকে আপনারা দেখেছেন জাস্টিস অমৃতা সিনহা 16,500 যে নিয়োগ হয়েছিল 2020 সালে, সেই নিয়োগে বিএডদের ভবিষ্যৎ তিনি নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, যেটা বকেয়া নিয়োগ, যে নিয়োগ কিন্তু এখনও করতে পারেনি প্রাইমারি বোর্ড, যে নিয়োগ তারা করবেই না মনস্থির করে ফেলেছে। তো সেই 3929 ভ্যাকান্সিতে বিএডদের অবস্থানটা ঠিক কী, এই নিয়ে জাস্টিস অমৃতা সিনহা কী নির্দেশ দিয়েছেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথম একমাত্র নবদিগন্ত চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, 2014 সালে হয়ে যাওয়া প্রাইমারি টেটের উপর ভিত্তি করে মূলত দুটি যে নিয়োগ করেছিল মানিক ভট্টাচার্য, প্রথমটি ছিল 42,949 এবং দ্বিতীয়টি ছিল 16,500। দুটি নিয়োগেই কিন্তু বিভিন্নভাবে কিন্তু কাঠগড়ায় উঠেছে, দুটি নিয়োগে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তো এই যে 16,500 নিয়োগে বিএডদেরকে চাকরি দেওয়ার যে বিষয়টি, এটা নিয়ে কিন্তু 2021 সালে মামলা দায়ের হয় এবং সেই মামলা স্বর্ণজিৎ বসু WPA 165 যে মামলা, সেই মামলা কিন্তু গতকালকে ডিসপোজড হয়েছে। প্রায় 3 বছর পরে এসে এই মামলার কিন্তু শুনানি সমাপ্ত হয়েছে। সবথেকে বড় কথা, এনসিটি একটা গেজেট প্রকাশ করেছিল 2018 সালে 28 জুন, যেখানে তারা পরিষ্কার ভাষায় বলেছিল বিএডরাও প্রাথমিকের ক্ষেত্রে এলিজিবল, কিন্তু সেক্ষেত্রে প্রার্থীদেরকে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে 6 মাসের একটি ব্রিজ কোর্স করে নিতে হবে। আর এই ব্রিজ কোর্সটি কি, সেই ব্রিজ কোর্সের প্ল্যানিংটাই কিন্তু এনসিটি আজ পর্যন্ত তৈরিই করতে পারেনি। তো যাই হোক, তো এই বিষয়টা নিয়েই 2018 সালের 28 জুনের যে নোটিফিকেশান, যখন 2018 সালে নোটিফিকেশানটা বেরোয়, তখন কিন্তু কোনো ডিএলএড প্রার্থী এইটা বিষয়টা নিয়ে মাথা ঘামায়নি। যদি প্রথম দিকে এই বিষয়টাকে তারা কেস করতো, বা প্রথমেই যখন যেই সময়টা এনসিটি গেজেট প্রকাশ করে সেই সময় যদি সুপ্রিম কোর্টে কেস হতো অল ইন্ডিয়া বেসিস ডিএলএডদের পক্ষ থেকে, তাহলে হয়তো তখনই এই ডিএড ভার্সেস বিএড মামলার সমাপ্তি হয়ে যেত। এবং এই যে আজকে 2.5 কোটি 3 কোটি বিএড প্রার্থী যারা কিন্তু ভুক্তভোগী, যারা এনসিটি নিয়ম মোতাবেক বিএড ডিগ্রি করে, তারা কিন্তু আজকে প্রাইমারি থেকে বঞ্চিত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা হতো না। তো এই যে 16,500 রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের যখন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়, যেখানে দেখা যায় যে বিএড ক্যান্ডিডেটরাই প্রায় 9,000 মতো চাকরি পেয়েছে 16,500-তে, এবং ডিএলএড ক্যান্ডিডেট অনেকেই বঞ্চিত হয়েছেন, তখন কিন্তু তারা মামলা দায়ের করেন এবং সেই সময় থেকে মামলা চলছিল। এবং যেহেতু সুপ্রিম কোর্ট 11/8/2023 তারিখে বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট করেই দিয়েছেন, তাই মামলাটি বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে আবারও কিন্তু উঠেছিল কলকাতা হাইকোর্টে, পশ্চিমবঙ্গের ডিএলএড প্রার্থীদের এবং বিএড প্রার্থীদের ভাগ্য নির্ধারণের জন্য। এবং শেষমেশ গতকালকে মামলাটি ডিসপোজড হয়েছে। এবং সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা বিএড ডিগ্রি দেখিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে সম্পূর্ণ সেফ জোনে রাখলেন। এবং এখানে তিনি অর্ডার কপিতে যেটা উল্লেখ করেছেন, 16,500 নিয়োগে যারা বিএড ডিগ্রি দেখিয়ে নিয়োগ পেয়েছেন, সেখানে কিন্তু বিএড ডিগ্রিকেই সেই সময়কার কোয়ালিফিকেশান হিসেবে ধরা হয়েছে, বিএড এবং ডিএলএড। কেননা তখন বিএড, ডিএলএড, এনআইওএস ডিএলএড সকলেই কিন্তু সেই সময় এলিজিবল ছিলেন। তাই সেখানে বিএড ডিগ্রির কিন্তু অবৈধ নয়, যেহেতু সুপ্রিম কোর্ট 2018 সালে 28 জুনের ওই নোটিফিকেশানটাকে কিন্তু বাতিল করেনি। সুপ্রিম কোর্ট বলেছে 11/8/2023 তারিখের পরে কোনো বিএড প্রার্থী আর চাকরি পাবে না। কিন্তু যেহেতু এটা 16,500 রিক্রুটমেন্টের অংশ, যেখানে বিএড প্রার্থীদেরকে সম্পূর্ণ সেফ জোনে রেখেছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট, সেক্ষেত্রে কিন্তু 3929-এ আর কোনো সমস্যা রইল না। যদিও আমি প্রথম থেকেই বলে আসছি এই বিষয়টি, এবং আবারও বলছি
গতকালকের আমাদের যে অমৃতা সিনহা ম্যামের যে জাজমেন্ট, সেক্ষেত্রে কিন্তু বিএডদের ওপর কোনো শর্ত বা কোনো সাবজেক্ট টু আউটকাম কোনো কিছুই কিন্তু লাগু হয়নি, কোনো শর্ত সাপেক্ষ নেই, এবং 3929-এর ক্ষেত্রেও কোনো রকম কোনো সমস্যা আগামীতে হবে না, যেহেতু এটা 2020 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশান, 23/12/2020, সেখানে 16,500 রিক্রুটমেন্টের নোটিফিকেশান হয়েছিল। পর্ষদ 12,000-কে নিয়োগ দিয়েছে, আর বাকি নিয়োগ দেয়নি, তারা বলেছিল যে যোগ্য ক্যান্ডিডেট পায়নি। তো এটা একটা হাস্যকর বিষয়। যোগ্য ক্যান্ডিডেট তখনই থাকে না যদি প্যানেলে দেখা যায় যে শূন্যপদ থেকে যাচ্ছে, অথচ ক্যান্ডিডেট নাই, সকলেই চাকরি পেয়ে যাওয়ার পর ফাঁকা থেকে গেছে, সেক্ষেত্রে কিন্তু পর্ষদ কথা বলতে পারে। কিন্তু যেখানে দেখা গেছে যে হাজার হাজার ক্যান্ডিডেটকে নট ইনক্লুডেড রেখে দিয়ে তারা পরবর্তীতে তার প্যানেলই পাবলিশ করেনি, কোনো ওয়েটিং লিস্ট নাই, সেক্ষেত্রে তারা এই কথাটা বলতে পারে না, যেটা কিন্তু বারংবার খারিজ হয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এবং সুপ্রিম কোর্টেও মামলাটি রয়েছে। মামলাটি ভালো জায়গায় রয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বোসের কথা মতো গত 5/2/2024 তারিখে, যেদিন লাস্ট বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে মামলাটি শুনানি হয়, সেদিন কিন্তু ওনার কথা মতো বোঝাই গিয়েছিল যে পর্ষদ এই মামলায় হারতে চলেছে এবং পিটিশনারদের পক্ষে জিত আসতে চলেছে। কিন্তু তারপরে দেখা গেল যে বেঞ্চ চেঞ্জ, এবং বেঞ্চ চেঞ্জের পরে তো আপনারা বিষয়টা জানেনই, প্রতিদিন লিস্টেড হচ্ছে, কিন্তু লিস্টেড হলো মামলা শুনানি হচ্ছে না সাংবিধানিক বেঞ্চ চলার জন্য। তো কবে এই মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে সেটা বলা মুশকিল, কিন্তু যেদিনই হোক না কেন নিয়োগ হবেই। আর 3929-এ বিএডদের কিন্তু কোনো ছেদ পড়বে না, যেহেতু সুপ্রিম কোর্ট তো বিষয়টা স্পষ্ট করে দিয়েছে। এবং তাছাড়া সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে কিন্তু এটাও বলেছিল, 8 তারিখের যে ক্ল্যারিফিকেশন মামলা, সেখানে তারা জাজমেন্টে এটাও বলেছিল যে প্রতিটা রাজ্যের যে হাইকোর্ট রয়েছে তারাই কিন্তু বাকি বিষয়টা দেখে নেবে যে তাদের রাজ্যে বিএড ডিএডের পরিস্থিতিটা ঠিক কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম ছিল। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 16,500 রিক্রুটমেন্টে কোনো রকমের কোনো সাবজেক্ট টু আউটকাম ছিল না। এবং সব থেকে বড় কথা, ডিএড বিএড মামলা চলাকালীন বা বিএডদের ভবিষ্যৎ, 3929 মামলাতেও বিএডদের ভবিষ্যৎ কী হবে, এটা নিয়েও কিন্তু পর্ষদ আগাম কোনো সাবজেক্ট টু আউটকাম করে রাখেনি। তাই এক্ষেত্রে 100% বিএডরা কিন্তু সেফ। 3929-এ বিএড, এনআইএস ডিএলএড, রেগুলার ডিএলএড সকলেই সমান মর্যাদায় তারা কিন্তু আগামীতে নিয়োগ পেতে চলেছেন। তো যাই হোক, তো এরপরে আমি একটি ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো যে ঠিক কোন ক্যাটাগরি ঠিক নয়, মানে কোন বিএডে কতজন রয়েছেন এখনও পর্যন্ত নট ইনক্লুডেড, এবং ডিএলএড কতজন ক্যান্ডিডেট রয়েছেন, এবং এনআইএস ক্যান্ডিডেট কতজন রয়েছেন। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে এখনও কতজন অবশিষ্ট রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আবারও পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি, আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন।